মাথা ব্যথা করছে, কান থেকে রক্ত পড়ছে কমেন্ট্রি শুনে। আজকে প্রাইম মিনিস্টার 11 ভার্সেস টিম ইন্ডিয়ার ম্যাচ ছিল। আজকে না, ম্যাচটা ছিল গতকাল থেকে, একদিন ওয়াশ আউট হয়ে গেছে বৃষ্টির জন্য। তো আজকে ছিল সেকেন্ডে আজকের দিনও ওয়েদার খুব একটা ভালো ছিল না, ক্লাউডি ছিল, যার জন্য ম্যাচটাকে প্রথমে 50 ওভারের করা হয় এবং তারপরে আবার বৃষ্টি নামার পরে এটাকে 46 ওভারে গেম করে দেওয়া হয়। তো একদিক দিয়ে দেখতে গেলে এটা একটা প্র্যাকটিস ম্যাচ, নো ডাউট অ্যাবাউট ইট। এবং এই প্র্যাকটিস ম্যাচে যতজন ইচ্ছা বল করতে পারেন, যত খুশি ইচ্ছা বল করতে, যত ওভার চাই তত বল করতে পারেন। এগুলো কেন বলছি, তার পিছনে কারণ আছে, কারণ তার পিছনে সবথেকে বড় কারণ হলো কমেন্ট্রি। আজকে যে কমেন্টেটররা ছিলেন ম্যাচে, আই ডোন্ট নো হাউ মাচ প্রফেশনাল দে আর। কারণ আমার মনে হয় না যে এটা কমেন্ট্রি হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে এটা কোনো শায়েরি ফিল্ড, এটা কোনো ম্যাচ, ক্রিকেট ম্যাচের কমেন্ট্রি নয়। এত মানে বেশি প্রত্যেকটা কথায় কবিতা বলা, ইটস নট আ প্রফেশনাল ম্যানার ইউনো। আর ম্যাচের বিষয়ে ফিরে আসি, আরও বলবো কমেন্ট্রি নিয়ে, অনেক কিছু বলার আছে। ম্যাচের বিষয়ে ফিরে আসি, যদি আমি আজকের ম্যাচে সামারাইজ করতে যাই, তাহলে আমি প্রথমে দেখব যে আজকে কী কী হয়েছে। আজ প্রথমত আই এম ভেরি সরি কি আমি এত লেটে এলাম। অনেকক্ষণ ধরে বলছি আই এম কামিং সুন ফর ম্যাচ রিভিউ। আমার ফেসবুক স্টোরিতেও তাই দেওয়া আছে। তো ফেসবুক ফলোয়াররা নিশ্চয়ই ফলো করবেন আশা করি, এবং সঙ্গে থাকবেন। আর দেখা যাক আজকে ম্যাচে আগে আসি, তারপরে আমি সমস্ত কিছু বলবো। তো আজকের ম্যাচের যদি কিছু কিছু টেক অ্যাওয়ে নিই, পয়েন্ট আউট করি, তো ফার্স্ট পয়েন্ট যেরকম আছে, কমেন্ট্রি শুনে তো ভাই কান থেকে রক্ত পড়ছিল। সেকেন্ড পয়েন্ট, ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার কী হবে। ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার কী হবে সেটা এখন ভাবার বিষয়, কারণ আজকে যে ইন্ডিয়ান ব্যাটিংয়ের যে চার্ট আমরা দেখছিলাম, ইন্ডিয়ান ব্যাটিংয়ের চার্টে আমরা দেখলাম যে প্রথমে রয়েছেন KL রাহুল, সেকেন্ড নম্বরে রয়েছে যশস্বী জয়সওয়াল, 3 নম্বরে রয়েছেন শুভমান গিল, আর 4 নম্বরে রয়েছেন বিরাট কোহলি, 5 নম্বরে কিন্তু রোহিত শর্মা। এটা একটা সুন্দর জিনিস, দেখার মতো বিষয়। KL রাহুল এবং যশস্বী জয়সওয়ালের যে ওপেনিং পার্টনারশিপটা আমাদের BGT1-এ, মানে BGTর ফার্স্ট খেলায়, ফার্স্ট টেস্টে, এটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছিল। একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছিল এত বেশি রানের লিড নেওয়ার জন্য। সেখানে কিন্তু সেটা রোহিত শর্মা মাথায় রেখেছেন এবং নিজের জায়গাটা ছেড়েছেন। আজকের প্র্যাকটিস ম্যাচে অন্তত নিজের জায়গাটা ছেড়েছেন KL রাহুল এবং যশস্বী জয়সওয়াল দুজনকে দিয়ে পিঙ্ক বলে। প্রথমত তো পিঙ্ক বলে এই খেলাটা হয়েছে, পিঙ্ক বলে ওপেনিং করিয়েছেন, এটা দেখে সবথেকে বেশি ভালো লাগলো। আজকে সবথেকে হাইলাইটেড পয়েন্ট এগুলোই আমি বলবো কি, যদি প্রথমে আসি যে যেগুলো পয়েন্টগুলো বলছিলাম আর কি, যে পয়েন্টগুলো বলছিলাম তার মধ্যে টেক অ্যাওয়ে পয়েন্ট কি, ইন্ডিয়ান বোলিং অ্যাটাক কীরকম হবে। ইন্ডিয়ান বোলিং অ্যাটাক ইজ সিম্পলি রক। 4 নম্বরে যদি আসি, তাহলে অজি ব্যাটিং থেকে আমরা কি দেখলাম আর অজি বোলিং থেকে কি দেখলাম, আর ইন্ডিয়ান ব্যাটিং আমরা আরও কি দেখলাম, আরও ব্যাটিং অর্ডারে কী হবে আমরা শুনবো, কোন কোন প্লেয়াররা ইমপ্রেস করেছেন, বোথ ফ্রম ইন্ডিয়ান টিম অ্যান্ড ফ্রম অস্ট্রেলিয়ান টিম থেকে এরকম বলার কিছু নেই, কারণ ওটা প্রাইম মিনিস্টার 11-এর টিম, ক্যানবেরাতে খেলা হচ্ছিল। ক্যানবেরাতে যেহেতু খেলা হচ্ছিল, লোকাল প্লেয়াররা একটু বেশি মাহাত্ম্য পাবেন, তার মধ্যে জেকবস এবং যে উল্লেখযোগ্য নাম যেটা, সেটা আরেকবার বলি, অস্ট্রেলিয়ান ব্যাটিংয়ের ক্ষেত্রে, ইন্ডিয়ান ব্যাটিং পরে আসছে অ্যাকচুয়ালি, অস্ট্রেলিয়ান ব্যাটিংয়ের ক্ষেত্রে স্যাম কনস্টাস যে আছেন এবং স্যাম কনস্টাস আছে 100 করেছেন 90 বলে, সুন্দর খেলেছেন। এবার আপনি বলবেন যে পিঙ্ক বলে খেলা হচ্ছে, স্যাম কনস্টাস 90 বলে 100 করেছে, সুন্দর কেন? কারণ এটা আজকের ম্যাচটা মোটামুটি 50 ওভারের 46 ওভারের ম্যাচ ছিল, সেখানে যে কোনো টিম চাইবে, বিশেষ করে প্রাইম মিনিস্টার 11-এর মতো টিম চাইবে টিম ইন্ডিয়ার মতো টিমকে হারাবো। একটা ভারী বোলিং লাইন আপ, টিম ইন্ডিয়া মোট 7টি বোলার ইউজ করেছে, তার মধ্যে প্রথম ছিল হাসিত রানা, দুর্দান্ত প্রথম 6 বলে পরপর 4টে উইকেট নিয়েছেন, 6 বলে 4 উইকেট। আমরা যদি ঠিকমতো দেখি, তাহলে আমি পরে আসছি পয়েন্টটায়, হর্ষিত রানা কীভাবে উইকেট নিয়েছেন সেগুলো আপনাকে পরে বিস্তারিত বলছি। আর এছাড়া
বোলিংয়ের ক্ষেত্রে, অস্ট্রেলিয়া বোলিংয়ের ক্ষেত্রে তা আমি বলবো স্কট অ্যান্ডারসন একটা বড় টেক হবে। আর বোল্যান্ড মোটামুটি কিছু বলার নেই, ঠিক আছে। উনি শুনছি উনি হেজালউডকে নাকি রিপ্লেস করবেন। হেজালউডকে রিপ্লেস করার মতো ওরকম সঠিক লাইন, ওরকম সঠিক লেন্থে ফেলা, একইভাবে একই ডিসিপ্লিনে বল করা, অত একটু হ্যাঁ একটু বেশি বাউন্স ঠিকই পাচ্ছিলেন, কিন্তু আমার মনে হয় না হেজালউডকে রিপ্লেস করার মতো মেটেরিয়াল উনি বোল্যান্ড। বাট স্কট অ্যান্ডারসন ইয়াং গান, এখন আন্ডার 19-এ খেলছেনও, এবং পরবর্তীকালে অস্ট্রেলিয়ার টিমে নিজের নাম করে নেবে। হয়তো অ্যাডিলেডে খেলবেন না, কারণ অ্যাডিলেডে খেলার জন্য অস্ট্রেলিয়া টিমের একটা ঐতিহ্য আছে যে অনেকগুলো ম্যাচ খেলতে হয়, অনেকগুলো মিনিমাম 30-35টা আপনার ফার্স্ট ক্লাস ম্যাচের অভিজ্ঞতা থাকতে হবে, যেটা নেই এখনও। বাচ্চা ছেলে, 19 বছরের ছেলে মাত্র। তো ঠিক আছে, অস্ট্রেলিয়ার বোলিং নিয়ে অত বা ব্যাটিং নিয়ে অত ক্রিটিসাইজ করবো না, কারণ এটা ক্রিটিসাইজ করাটা সাজে না, আমি বলি বরঞ্চ ইন্ডিয়ান বোলিং নিয়ে প্রথমে, ঠিক আছে? ইন্ডিয়ান বোলিং থেকে কী কী এলো সব কিছু বলবো বিস্তারিতভাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট উইথ দেব। আর পুরো ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আজ এই ভিডিও একটু লম্বা হবে, কারণ আমি বুঝতে পারছি টকিং পয়েন্টস প্রচুর রয়েছে, টেক অ্যাওয়ে প্রচুর রয়েছে, সো যার জন্য। তো প্রথমেই আসি কমেন্ট্রির ব্যাপারে। ভাই কমেন্ট্রি শুনে তো কান থেকে আমার রক্ত বেরিয়ে গেছে। আমি লিটারেলি প্রায় যদি পারতাম কমেন্ট্রি মানে সাউন্ড অফ করে শুনতাম, লিটারেলি হেডফোন কান থেকে খুলে রেখেছিলাম আমি, যে এত বাজে কমেন্ট্রি সাজে না। আমার মনে হয় না এরকম বাজে কমেন্ট্রি এত সুন্দর একটা ম্যাচে কাদের বসিয়েছো ভাই, কাদের বসিয়ে রেখেছো ওখানে? যে কথায় কথায় কবিতা বলছে, কথায় কথায় এই একটা ব্যাটসম্যান নামছে, এই একটা ব্যাটসম্যানের বিরুদ্ধে যশস্বী জয়সওয়াল, এটা বুঝতে হবে যে ছেলেটা এমনিতেই বাচ্চা। প্রথম কথা, রাহুল এক্সপিরিয়েন্স ছিলেন, তো ওনাকে যশস্বী জয়সওয়ালকে গাইড করবেন, নো ডাউট অ্যাবাউট ইট। জয়সওয়ালের উপরে কী করে উনি প্রশ্ন তুললেন যে আসতে না আসতেই ছেলেটা একটা অ্যাটাকিং শট খেলছে, ইয়াং ব্লাড, এটা বুঝতে হবে ছেলেটা অ্যাটাকিং শট খেলছে। আর তাছাড়া এটা তো 46 ওভারের গেম ছিল, 46 ওভারের গেমে 241 রান টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে। তো ইন্ডিয়া টসে জিতেছিল, জেতার পর ব্যাটিং ফিল্ডিং ইলেক্ট করে এবং বোলিং নিজেদের, আমার মনে হয় এটা একটা রাইট ডিসিশন ছিল, কারণ টুয়েলাইটের সময়, যে সময়টা ওই বলে না সন্ধ্যার সময়টা, বিকেল আর সন্ধ্যার সন্ধিক্ষণে আর কি, এই সময়টা ব্যাটারদের ভালো টেস্ট করা যায়, মানে পিঙ্ক বলে অ্যাটলিস্ট ইন্ডিয়ান ব্যাটাররা কীরকম করছেন তাদের কিন্তু ভালো টেস্ট করা যায়। এবং এখানে রোহিত শর্মার ডিসিশন আমার একদম ঠিক লেগেছে। অ্যাজ এ ক্যাপ্টেন রোহিত শর্মা, নো ডাউট অ্যাবাউট ইট, খুব ভালো লেগেছে আজকে আমার। নেটে খুব ভালো প্র্যাকটিস করছিলেন, আজ ম্যাচে কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে গেছেন, সরি ফর দ্যাট। আই ফিল রিয়েলি সরি ফর দ্যাট, বাট নিজের জায়গাটা ছেড়েছেন, সবচেয়ে বড় কথা। ওনার জায়গা কিন্তু ওপেনিং স্লট, উনি নিজের জায়গা ছেড়েছেন। আর এটাই আমরা জানি যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, না তাই না? কারণ নিজের জায়গা না ছাড়লে আজ রাহুল কিন্তু আজকের ম্যাচেও হয়তো অন্যরকম পারফরমেন্স করতেন, কারণ ওনাকে নিয়ে অনেক উপর নিচে, অনেক আগেও বলেছি, অনেক উপর নিচে করা হচ্ছে, যেটা আমার মনে হয় না ঠিক। ওনার জায়গা ওপেনিং স্লটে, আর উপর নিচে করতে গিয়ে উনি পারফরমেন্স দিতে পারছেন না, তখন ট্রোলও হচ্ছেন, এটা ঠিক না। বেচারা ভালো পারফরমেন্স করেছে, তো সেই জায়গাটা ওনাকে ছাড়া উচিত। তো যাই হোক, পরের ব্যাপারে আসি, ইন্ডিয়ান বোলিংয়ে আসি। প্রথমে ইন্ডিয়ান বোলিং থেকে আমরা কী কী টেক অ্যাওয়ে নিতে পারি। তো প্রথমে যেহেতু ক্যানবেরার ওয়েদার ক্লাউডি ছিল, সেই অনুযায়ী ইন্ডিয়ান বোলিং কিন্তু দুর্ধর্ষ ছিল। প্রথমে হাসির রানার কথা বলবো। হাসির রানা, দেখুন, জসপ্রীত বুমরা কিন্তু বলই করেনি। জসপ্রীত বুমরা টিমে ছিলেন ঠিকই, টিম লিস্টে যেটা ছিল বললাম, জসপ্রীত বুমরা বলই করেননি। কিন্তু হর্ষিত রানা, মানে যারা বল করেছিলেন, যে 7টা বোলারকে ওখানে পিক করা হয়েছিল নীতিশ রেড্ডি বাদে, সবাই কিন্তু উইকেট পেয়েছেন, ইচ অ্যান্ড এভরিবাডি উইকেট পেয়েছেন। আমি 6 জনের নাম বলছি: হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ। খুব ভালো, আকাশদীপকে দেখে তো খুবই ভালো লাগলো, আপরাইট সিম মুভমেন্ট। আমার মনে হয় মোহাম্মদ সামির, মানে যে আমরা দেখছি যে মোহাম্মদ শামি যদি থাকতো খুব ভালো হতো, আরও ইয়ের সাথে বুমরার সাথে মোহাম্মদ শামি ডেডলি কম্বিনেশন হতো,
কিন্তু আকাশদ্বীপের হাইটটাও ভালো এবং আপরাইট সিম মুভমেন্ট ছিল, খুব ভালো লাগলো বলিং দেখে আজকে। এরকম আজকে তো ক্যানবেরায় যে বাউন্স পাওয়া যায়, অ্যাডিলেডে তার থেকে অনেক বেশি বাউন্স পাওয়া যাবে, যেহেতু পিঙ্ক বলের কথা বলছি আমি। আর যে সবচেয়ে বড় কথা, স্কিড করে বল আসছিল, সে প্রসিদ্ধ কৃষ্ণনও দেখছিলাম স্কিড করে বল আসছিল। আর রবীন্দ্র জাদেজাকে আজকে দেখলাম, রবীন্দ্র জাদেজাকে দেখে বেশ ভালো লাগলো, সঙ্গে ওয়াশিংটন সুন্দর এবং প্রসিদ্ধ কৃষ্ণা। এবার এতগুলো বোলারের নাম বললাম, এবার ভাবুন কোন বোলারকে ছেড়ে কোন বোলারকে খেলাবে। যদি দুজন স্পিনার খেলতে যায়, সেখানে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা দুজনেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন, অলরাউন্ড পারফরমেন্স বলতে গেলে অসাধারণ অসাধারণ পারফরমেন্স করেছেন। আর ওয়াশিংটন সুন্দর যখন ব্যাটিং করছিলেন, নট আউট গেলেন এবং খুব সুন্দরভাবে ব্যাটিং করেছেন এবং কভার ড্রাইভগুলো দেখার মতো। একজন কমেন্টেটর ছিলেন, নাম বলবো না, নাম বললে হয়তো খারাপ লাগবে, প্রথমে বেশ ক্রিটিসাইজ করছিল, তারপরে দেখলাম না ঠিক আছে, ভালো, বেশ মোটামুটি দুজনকেই বলবো ভালো বলছেন। তো এগুলো ঠিক না, এগুলো যারা অডিয়েন্স কমেন্ট্রি যারা করছে তাদের মাথায় রাখা উচিত, যারা অডিয়েন্স তারা কিন্তু কমেন্টেটরদের কমেন্টগুলো শোনে এবং আমার মনে হয় সেখানে একটা প্লেয়ারকে দুম করে উঠিয়ে দিলাম, দুম করে ফেলে দিলাম, এগুলো ঠিক না। বিরাট কোহলি রান ব্যাট করতে দিলেন না, তার জন্য বিরাট কোহলি বড় মাছের প্লেয়ার, ইটস ওকে, বড় মাছের প্লেয়ার, বাট আমার মনে হয় আজকে এক দুটো বল খেলে নিলে ভালো করতেন। আমি বিরাট কোহলিকেও ছোটো করছি না, বাট আমি নিউট্রাল থেকে বলছি। আমার মনে হয় আজকে যেরকম শুভমান গিলের জন্য একটা কনফিডেন্ট বুস্ট আপের একটা দরকার ছিল, যেটা উনি পেয়েছেন। 50 করেই কিন্তু উনি রিটায়ার হয়ে গেছেন, উনি আসেননি। যেমন কেএল রাহুল রিটায়ার্ড হার্ট হয়েছিলেন, ওনার পিঠে এই হিপ এইরকম জায়গায় বল লেগেছিল এবং তারপরে উনি রিস্ক নেননি, যেহেতু প্র্যাকটিস গেম ছিল রিস্ক না নেওয়াই উচিত, কারণ অ্যাডিলেডের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাডিলেডের ম্যাচটা মোটামুটি যদি মোটামুটি আমি 100% শিওর, এরকম যদি বেঞ্চ স্ট্রেংথ থাকে তাহলে তো ইন্ডিয়া জিতবেই, যে কোনো টিম ইন্ডিয়ার কাছে ভয় পাবে, আর ভয় পাওয়া উচিত। এটা ইয়াং ইন্ডিয়া, এটা কিন্তু আমি যাকে বলি আমরা ঘর মে ঘুসকে মারতে হ্যাঁ, তো বৈসাই। তো যাই হোক, ভয় পাওয়ার মতোই। এবার প্রথমে ইন্ডিয়ার বলিংয়ে এবার আসি, অনেকক্ষণ হলো। ইন্ডিয়ার বলিংয়ে আমরা দেখলাম যে যার যাদের নাম বললাম প্রত্যেকে দুর্দান্ত পারফরমেন্স করেছে। স্পেশালি দেখলাম আপনার রবীন্দ্র জাদেজাকে আর ওয়াশিংটন সুন্দরকে, এই দুজনের মধ্যে কাকে খেলাবে আমার মাথায় কিছুতেই আসছে না। কি কাকে খেলাবে, কাকে ছাড়বে? দুজন স্পিনার তো আমার মনে হয় না খেলবে, একজনকে প্রপার ব্যাটার হিসেবে খেলাতে হবে আর একজনকে স্পিনার হিসেবে খেলাতে হবে। সেক্ষেত্রে কম্প্রোমাইজ হবে বোলিংয়ে বা অলরাউন্ডিংয়ে। কোথায় কাকে রেখে, যদিও এটা একটা পজিটিভ দিক ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউতে দেখলে, যে আমাদের কাছে ব্রেন সেট প্রচুর আছে। এবারে একটু গভীরে যাই, নইলে হবে না। গভীরে যেতে গেলে প্রথমেই যেটা বললাম, ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার কী হবে আমি জানি না, বুঝতে পারছি না কী হবে, কারণ কে কে খেলবেন কে কে খেলবেন না, সবাই ভালো পারফরমেন্স করেছে। ইন্ডিয়ান ব্যাটিংয়ে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, নীতিশ রেড্ডি, শুভমান গিল। উইকেট কিন্তু আমরা যদি দেখি তাহলে সেরকমভাবে দেখতে গেলে 5 উইকেট পড়েছে, কিন্তু 5 উইকেট কখন পড়েছে? উইকেট নিয়েছেনই দুটো, অ্যাকচুয়ালি উইকেট নিয়েছেন দুটো, যেটা রোহিত শর্মা আউট হয়েছে আর সরফরাজ আউট হয়েছে। তিনটে উইকেট নিয়েছে, যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা আর সরফরাজ, এই তিনজন আউট হয়েছেন। এছাড়া কিন্তু কোনো আউট হননি, বাদবাকিগুলো ছিল রিটায়ার্ড হার্ট। ঠিক আছে, ওগুলো কিন্তু উইকেট না। হ্যাঁ, সরফরাজকে যেরকম দেখলাম, নীতিশ রেড্ডি আউট হয়েছেন, নীতিশ রেড্ডিকে পোপ আউট করেছেন, নট অলি পোপ, বাট এটা আমি ইনিশিয়াল নেমটা মনে পড়ছে না, পোপ আউট করেছেন। শুধু দুজনের মধ্যে একটাই জিনিস কমন ছিল, হেয়ার স্টাইল, আর কিছু কমন ছিল না। ডেথন লাইন আর পোপের কথা বলছি। তো বাট আমার মনে হয় না উনি খেলবেন, ডেথন লাইনই খেলবেন অবভিয়াসলি। তো হাউএভার যেরকমভাবে আমরা দেখলাম যে প্রথম ম্যাচে স্পিনকে নেগোশিয়েট করেছে ইন্ডিয়ান ব্যাটাররা, সেরকমভাবে অ্যাডলেটও করে নেবেন, আপনারা চিন্তা করবেন না। 6th ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে পিজিটি সেকেন্ড টেস্ট। সো ইন্ডিয়ান বলিংয়ে আমি প্রথমে কী যে এত কিছু বলার, যে কোনটা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। যাই হোক, শুরু করি। আমরা দেখলাম যে আকাশদ্বীপের শিব মুভমেন্ট আমরা বললাম, আর তারপরে
অজি ব্যাটারদের মধ্যে স্যাম কনস্ট্যান্স এবং জেকবস দুজনেই ভালো খেলছিল, কিন্তু বেশ কঠিন হচ্ছিল রবীন্দ্র জাদেজাকে খেলা। রবীন্দ্র জাদেজাকে খেলতে গিয়ে কিন্তু বেশ চাপে পড়ছিল কনস্ট্যান্স। আমি জানি না, বাচ্চা ছেলে এখনই হয়তো খেলবে না, বাট বুমরা এখনও বল করেনি। আর যারা কমেন্ট্রি করছিল তাদের স্পেশালি বলি যে বুমরা বল করেনি, হর্ষিত রানা যখন শর্ট বল করছিল টিম ম্যানেজমেন্ট ওনাকে একটা একটা মেসেজ দিয়েছিল যে এই পিচে আপনাকে বল করতে হবে, এই লেন্থে আপনাকে বল করতে হবে। উনি বল করে গেছেন। হর্ষিত রানা কিন্তু একবারও ডিপ ফাইন মিড উইকেটের জন্য ফিল্ডার চাননি প্রথমে, ঠিক আছে। উনি বাউন্সারের মানে শর্ট অফ গুড লেন্থে বল করছিলেন। লাস্ট অবধি আমরা দেখলাম যে আউট করেছেন হর্ষিত রানা, যেরকম আমি বলছি আপনাকে, হর্ষিত রানা আউট করেন জ্যাক ক্ল্যাটনকে, আউট করেন 40, জ্যাক ক্ল্যাটন আউট হন 40 রানে 52 বল খেলে। বিউটিফুল বলিং, যেমন ট্রাভিস হেডের আউটটা মনে আছে, কি সুন্দর উইকেটটা উড়িয়েছিল, সিম্পলি একদম সেরকমভাবে শোল্ডার পুরো ব্যাটসম্যানে খুলে দিয়ে উইকেট মানে উড়িয়ে দেন। সেকেন্ড, আপনি ভাবুন আমি কেন হর্ষিত রানাকে এত ফিঙ্গার আউট করছি। অস্ট্রেলিয়া তখন ছিল 131 for 2, হর্ষিত রানা আউট করলেন বোল্ট প্রথম, 131 for 3। হর্ষিত রানা সেকেন্ড বলেই আউট করলেন ডেভিসকে 0 রানে, এবং তখনও অস্ট্রেলিয়া 131 for 4। যাই হোক, ফিফথ ডাউনের পর আসেন এডওয়ার্ডস যিনি ক্যাপ্টেন ছিলেন, তাকেও হর্ষিত রানা আউট করেন, এডওয়ার্ডসকে আউট করেন বাউন্সারে। এই দেখুন, এখানে বাউন্সার কিন্তু কাজে লাগলো, ঠিক আছে। হর্ষিত রানা আউট করেন বাউন্সারে, তখন অস্ট্রেলিয়া 133 for 5। যাই হোক, 1 রানে আউট হয়ে গেছিলেন উনি। হর্ষিত রানা আবার আউট করেন স্যাম হার্পারকে, যিনি 0 রান করে আউট হন, 2 বল খেলেছেন মাত্র। অজি তখন 133 for 6, 6 বলের মধ্যে 4টে উইকেট। ভাবা যায় না, সিম্পলি ভাবা যায় না। আর পাশিদার কৃষ্ণা আউট করেন এডেন কর্নারকে, এবং তখন অস্ট্রেলিয়া 138 for 7। এরপরে নীতিশ রেড্ডি ওয়াশিংটন সুন্দরের একটা আমরা দেখতে পারি, কম্বো দেখতে পাই, যে একদিক দিয়ে নীতিশ রেড্ডি বল করছেন, একদিক দিয়ে ওয়াশিংটন সুন্দর বল করছেন। যদিও তখনও সেই পেয়ারটাকে অস্ট্রেলিয়ান ব্যাটাররা খুব ভালো নেগোশিয়েট করেছিলেন। বোঝা যায় যে প্র্যাকটিস করানোর জন্য বল করানো হচ্ছিল নীতিশ রেড্ডিকে, পিঙ্ক বলে, স্পেশালি পিঙ্ক বলে তো খেলা পরের ম্যাচটা, তার জন্য। রবীন্দ্র জাদেজাকে যখন ইন্ট্রোডিউস করা হয় তখন 34th ওভারে ইন্ট্রোডিউস করা হয় রবীন্দ্র জাদেজাকে। এবং যেরকম আমি বলেছিলাম যে কনস্ট্যান্স আউট সেঞ্চুরি করেন 90 বলে, এবং 35th ওভারে অস্ট্রেলিয়া তখন 188 for 7। কনস্ট্যান্স ছাড়া কোনো ব্যাটারি কনফিডেন্স ছিল না, যদিও তখনও জাসপ্রীত বুমরা বল করেনি, যেগুলো আগে বললাম। অ্যান্ড রবীন্দ্র জাদেজাকে খেলতে তারও খুব প্রবলেম হচ্ছিল। কনস্ট্যান্স আউট হন 107 রানে 87 বল করে। আর আকাশদীপ এর বলে মানে ক্যাচ আউট হন নবদীপ সাইনির হাতে। নবদীপ সাইনিও এখনও বল করেনি, কী অবস্থা। আর রবীন্দ্র জাদেজাকে দেখে বেশ ভালো লাগলো, মনে হয় পরের ম্যাচটা খেলতে পারেন উনি, কারণ এক্সপিরিয়েন্স আছে, নো ডাউট অ্যাবাউট ইট। তাও ভাবছি যে ওয়াশিংটন সুন্দরের তাহলে কী হবে। বিগ কোশ্চেন ফর মি, রিয়েলি। আমি যদি গৌতম গম্ভীরের জায়গা থাকতাম বা টিম সিলেকশন কমিটির জায়গা থাকতাম, আমার মাথায় এরকম করে হাত পড়ে যেত, বাবা কাকে ছেড়ে কাকে খেলাবো আমি, সেটাই ভাবছি। আর রবীন্দ্র জাদেজা আউট করেন, কেন আমি বলছি কাকে ছেড়ে কাকে খেলাবো, কারণ আমি ভেরি সরি ফর মাই ভয়েস, খুব ঠান্ডা লেগেছে প্রথম কথা। যাই হোক, কাকে ছেড়ে কাকে খেলাবো কেন বলছি, কারণ একদিকে যখন দেখছি রবীন্দ্র জাদেজা বল করছে, একদিকে যখন ওয়াশিংটন সুন্দর বল করছে, রবীন্দ্র জাদেজা আউট করেন জেকবসকে, যিনি 61 রান করেন 60 বলে, এবং অস্ট্রেলিয়া অল আউট হয় 240 রানে। এবং ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর আউট করেন জেকবসকে, 60 বলে 61 রান করেছিলেন। এবং রবীন্দ্র আউট করেন পোপকে, মোস্ট প্রবাবলি লোড পোপকে আউট করেন। 11 রান করেন 16 বলে। এবং সবচেয়ে মজার ব্যাপার এটা যে
ওয়াশিংটন সুন্দর বল করেন, ক্যাচটান অ্যান্ড রবীন্দ্র জাদেজা, অলরাউন্ড পারফরমেন্স। দেখুন কী বলবো, এখানে কিছু বলার নেই। আর ইন্ডিয়ান ব্যাটিংয়ে যদি এবার আসি, এবারে ইন্ডিয়ান ব্যাটিংয়ে আসি, এছাড়া অস্ট্রেলিয়ান ব্যাটিং বললাম মোটামুটি যা করেছেন, ইন্ডিয়ান বোলিংও যা বললাম মোটামুটি যা করেছেন, এর থেকে বেশি বড় আর কিছু বলতে পারছি না। আর ইন্ডিয়ান ব্যাটিং ছিল 241 টার্গেট ছিল। ভালো লাগলো দেখে যে যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল দুজনে ওপেন করেছেন, এটাই যদি করেন তাহলে খুব ভালো হয়। এবং হ্যাটস অফ টু রোহিত শর্মা, কে উনি নিজের জায়গাটা ছেড়েছেন, বুঝতে পেরেছেন যে না, চেঞ্জ এবার দরকার। তো অ্যাজ এ ক্যাপ্টেন ভেরি গুড সাইন, আমার মনে হয় ঠিক জায়গায় আছেন ইন্ডিয়ান ক্যাপ্টেন্সি ঠিক জায়গায় আছে। কিন্তু এখানে কমেন্টেটরদের একটা কথা বলবো, ওরা বলছিল যে বুমরার জন্য খারাপ লাগছে। আরে ভাই, কেন খারাপ লাগবে? বিরাট কোহলি ওখানে যখন ফার্স্ট ম্যাচে ছিলেন তখন বুমরা ক্যাপ্টেন্সি নিশ্চয়ই করছিলেন, কিন্তু বিরাট কোহলির অ্যাগ্রেশন ছিল, বিরাট কোহলির এক্সপ্রেশন ছিল, বিরাট কোহলির এক্সপিরিয়েন্স ছিল, যেগুলো বুমরাকে প্রচণ্ড ভালোভাবে গাইড করছিল। এখানে টিম ফার্স্ট, এখানে মাইলস্টোন বা পার্সোনাল কিছু ফার্স্ট নয়, এখানে না ক্যাপ্টেন্সি ফার্স্টে না অন্য কিছু ফার্স্টে। এটা পাকিস্তান টিম নয়, সবচেয়ে বড় কথা, ইট ইজ নট আ পাকিস্তান টিম, ইট ইজ টিম ইন্ডিয়া। আর টিম ইন্ডিয়ার কাছে কোনো ইন্ডিভিজুয়াল ম্যাটার করে না, এটা কমেন্টেটরদের বুঝতে হবে। আর দর্শকদেরও ভুল বোঝানোটা থামাতে হবে। আমি আজই প্রচণ্ড আমার মাথা গরম হয়ে গেছিলো যখন আমি কমেন্ট্রি শুনছিলাম, এরকম কমেন্ট্রি কেন, এরকম কমেন্ট্রি ঠিক নয়। যাই হোক, তো যা বলছিলাম আর কি, জয়সওয়াল অ্যাজ ইউজুয়াল অ্যাটাকিং শুরু করেন। তখন আমি খেলা শুরুতে যেটা বলছিলাম, কমেন্টেটররা যেটা বলছিলেন যশস্বী জয়সওয়ালের উপর একটু বেশিই আপসেট ছিল, কিন্তু যেই 14th ওভার পেরিয়ে গেল মোটামুটি, তখন তখন তারাই আবার যশস্বী জয়সওয়ালকে প্রেস করছেন। ভাবুন, যারা শুনছে তারা কতটা কনফিউজ হয়ে যাচ্ছে, তাই না? কারণ যশস্বী জয়সওয়াল ফার্স্ট বলে একটা অ্যাটাকিং শট মারার চেষ্টা করেন, বোঝা দরকার যে 50 ওভারের গেমও না, মানে 46 ওভারের গেম, সেখানে 241 রানের টার্গেট, তো ইয়াং ব্লাড এরকম একটু বলবি, এরকম একটু করবি। KL রাহুলকে কথা বললেন, ঠিক হয়ে গেল, উনি আবার কিন্তু নিজের জায়গায় ফিরে এলেন, সুন্দর ডিফেন্স করছিলেন, সুন্দর বল লিভ করছিলেন, আর সুন্দরভাবে যে শটগুলোও খেলছিলেন, সুন্দর শটগুলো খেলছিলেন। আমি দেখলাম যে একটা KL রাহুলের বল লাগার পর সেই ওভারেই যা শটটা মারলেন সামনের দিকে, ডাউন দ্য গ্রাউন্ড যাকে বলে, বিউটিফুল শট, মানে ওরকম শট খুব কম দেখা যায়। KL রাহুল হলো ক্লাসি প্লেয়ার, যশস্বী জয়সওয়াল হলো অ্যাটাকিং প্লেয়ার, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। অ্যাটাকিং প্লেয়ার কিন্তু ক্লাস নিতে পারে, ক্লাস কিন্তু কোনোদিন ওরকমভাবে অ্যাটাককে গ্র্যাব করতে পারে না। আমি বলছি না যে KL রাহুল অ্যাটাক করতে পারেন না, কিন্তু KL রাহুলের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। যদি আমি যশস্বী জয়সওয়ালের জায়গায় থেকে বলি, অনেক বেশি। উনি সহজেই করতে পারেন, কিন্তু যশস্বী জয়সওয়ালকে করতে অনেক টাইম লাগে, এবং এই বয়সে ছেলেটা করছে, এই বয়সে, এটা কমেন্টেটরদের বোঝা উচিত। আমার মনে হয় কোথাও না কোথাও আজকে কমেন্ট্রিতে আমি এরকম করে আঙ্গুল তুলবো, এবং তোলাটাও উচিত, যেটা সত্যি সেটা সত্যি, স্পষ্ট কথা বলতে ভালোবাসি আমি খুব। যাই হোক, তারপরে আমরা দেখলাম যে অজি বোলারদের ভিতর শুধু স্কট অ্যান্ডারসন বেশ একটু ইমপ্রেসিভ ছিলেন, আর নীতিশ রেড্ডি আর শুভমান গিলের পার্টনারশিপটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্টনারশিপ ছিল, খুব সুন্দর পার্টনারশিপ ছিল, বেশ ভালো লাগছিলো পার্টনারশিপটা দেখে। নীতিশ রেড্ডি আর শুভমান গিলের মধ্যে যদি আমি দেখি, ঠিক আপনি দেখুন যশস্বী জয়সওয়াল আর KL রাহুল, ঠিক আছে, এরা যেরকম ছিলেন, যশস্বী জয়সওয়াল আউট হন 45 রানে, আর আউট করেন স্কট অ্যান্ডারসন, আর KL রাহুল রিটায়ার্ড হার্ট হন 27 রানে, নট আউটই ছিলেন। যাই হোক, তারপরে রোহিত শর্মা আসেন, রোহিত শর্মা এসে নিরাশ করেন আমার, ঠিক আছে, ক্যাপ্টেন্সি করতে গিয়ে বা এটা একটা প্র্যাকটিস ম্যাচ, সবে উনি একটা জেট ল্যাগ আছে, একটা সে একটু নেট সেশন করেছেন, ফলো দ্য ব্লুজে দেখছিলাম কি নেটে প্র্যাকটিস করছিলেন, সেখানেও আমার মনে হচ্ছিলো একটু প্রবলেম হচ্ছে ওনার। আর ম্যাচেও নিজের ওপেনিং স্লট ছিল, উনিও অ্যাটাকিং প্লেয়ার, নো ডাউট, ক্লাস আছে, রোহিত শর্মার ক্লাস নেই তাই না, তার কিন্তু ওনার নামই হিটম্যান, ঠিক আছে, কিন্তু সেখানে 5 নম্বরে এসে মিডল অর্ডারকে একটু বুস্ট আপ করা, সেইটাই সেখানে আমি দেখলাম যে বাইরের একটা বল উনি সহজেই ছাড়তে পারতেন, ইন্টেন্স যাকে বলে, উনি ড্রাইভ করতে গেলেন, ড্রাইভ করতে গিয়ে ব্যাটের এজ লেগে আউট হলেন, ওটা সহজে ছাড়া যেত। কিন্তু দেখুন, এখানে ভাবার মতো বিষয়,
রোহিত শর্মার কাছেও কিন্তু কম এক্সপিরিয়েন্স নেই। উনি নিজেকে চেঞ্জ করতে পারলেন না বা নিজেকে পরিস্থিতিকে চেঞ্জ করতে পারলেন না, কমেন্টেটররা কিন্তু একবারও আঙ্গুল তুললেন না। আমি রোহিত শর্মার প্রতি আঙ্গুল তুলছি না, আমি শুধু কমেন্ট্রির প্রতি আঙ্গুল তুলছি, কারণ আমার আজ মাথাটা গরম রয়েছে কমেন্ট্রি শুনে। প্রচণ্ড ফালতু কমেন্ট্রি হয়েছে যাকে বলে। আমাদের বাংলা থেকেও একজন গেছিলেন, নাম বলছেন তার, ঠিক আছে, মাইন্ড করবেন না, কিছু সত্যি কথা বলতে ভালোবাসি, আবার কিছু বলবেন না, কিন্তু নাম বললাম না, বাংলা থেকেও একজন গেছিলেন। মনে হলো যেন কোনো পার্সোনাল গ্রাজ রয়েছে। হাউএভার নিজে এগিয়ে যাই যাবে, যেটা বলছিলাম নীতিশ যেরকম এসএসসি অ্যাসওয়াল আর ইউনো কে এল রাহুল, এদের দুজনের যদি পার্টনারশিপটা দেখি বা এদের দুজনের জুটিটা দেখি, অ্যাসওয়াল ছিল অ্যাটাকিং, কে এল রাহুল ছিলেন ক্লাসি। ঠিক এদিকে আসে যদি শুভমান গিল এবং নীতিশ কুমার রেড্ডি, এদের মধ্যে যদি দেখি নীতিশ কুমার রেড্ডি ছিলেন অ্যাটাকিং, শুভমান গিল ছিলেন ক্লাসি। উনিও যদিও অ্যাটাক করেছেন পরে গিয়ে, বিশেষ করে পোপকে। খুব মানে যে শটগুলো দেখছিলাম দেখে মনে হচ্ছিলো যেন নীতিশ রেড্ডি যেন খুব জোরে মারার চেষ্টা করছেন, আর শুভমান গিলের ফুটওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস দুটোই দেখা গেছে। সুতরাং এখানে বোঝা যায় পার্থক্য কোথায় আছে, কে অ্যাটাকিং, কে ক্লাসি, কখন অ্যাটাক করতে হবে সেই জানে। শুভমান গিল অনেকগুলো টেস্ট ম্যাচ খেলেছে, নীতিশ কুমার রেড্ডি মাত্র ফার্স্ট একটা টেস্ট ম্যাচ খেলেছে। সুতরাং এগুলো টাইম লাগে, কমেন্টেটরদের বুঝতে হবে এগুলো, কারণ যারা শুনছে তারা কিন্তু খেলা দেখার সঙ্গে আপনাদের কথাগুলোও শুনছে। স্পেশালি হিন্দি কমেন্ট্রিকে আমি বলছি, হিন্দি কমেন্ট্রি খুবই জঘন্যতম যাকে বলে আর কি। যাই হোক, আজ বেশি মাথা গরম হয়ে গেছে তাই কমেন্টের উপর, তাই এরকম গ্রাজ আমি দিচ্ছি, আই এম সরি ফর দ্যাট। গিল কিন্তু রিয়েলি ক্লাসি শট খেলছিল, আর নীতিশ কুমার রেড্ডি খেলছিলেন অ্যাটাকিং শট। যা বললাম, গিল হাফ সেঞ্চুরি করেন 62 বলে, হাফ সেঞ্চুরি করেন, উনি চলে যান। নীতিশ কুমার রেড্ডি আউট হন 42 রান করে 31 বলে। ইন্ডিয়া তখন 182 ফর 3। 34th ওভারের পর ক্রিজে আসে নিউ পেয়ার কে আন্দাজ করতে পারে? নিউ পেয়ার ছিল এখানে দুজন আমাদের অলরাউন্ডার, এক ওয়াশিংটন সুন্দর, দুই রবীন্দ্র জাদেজা। কাকে ছেড়ে কাকে দেখবো? দুজনে দুর্দান্ত শট করছে, যদিও জাদেজা আউট হয়ে যান, কিন্তু আমি বলবো ওয়াশিংটন সুন্দর বিউটিফুল প্লেয়ার, হি ইজ আ বিউটিফুল প্লেয়ার। যে শটগুলো মারছিল, যে কভার ড্রাইভগুলো মারছিল, যে সুন্দর স্ট্রাইক রোটেট করছিল, বিউটিফুল, মানে কিছু বলার নেই, সিম্পলি ওখানে কিছু বলার নেই। আমার কাছে, আমি যদি টিম ম্যানেজমেন্টে থাকতাম তাহলে ইট ওয়াজ আ বিগ হেডেক ফর মি, যে কাকে ছেড়ে কাকে খেলাবো। আগে যেটা বলছিলাম, সারপ্রাইজ আসেন, আউট হয়ে যান, তার জন্য রোহিত শর্মা একটু রাঘবানের দূর, আবার একটা প্লেয়ারকে পাঠাতে হবে, উনি রাজি ছিলেন না আর কি। যাই হোক, ম্যাচ জিতে যায় ইন্ডিয়া অনেক আগেই। ইন্ডিয়া 6 উইকেটে জিতে যায় ম্যাচটা। 4 উইকেট বললাম, কোন উইকেট পড়েছে? জয়সওয়াল, নীতিশ কুমার রেড্ডি আর রোহিত শর্মা আউট হন, সরফরাজ আউট হন, এই 4 উইকেট পড়েছে। 4 উইকেট পড়েছে, এছাড়া প্রত্যেকে রান পেয়েছেন, প্রত্যেকে যারা যাদের মধ্যে বললাম, নীতিশ কুমার রেড্ডিও রান পেয়েছেন, 42 রান করেছেন, জয়সওয়ালও রান পেয়েছেন, 45 রান করেছেন। একমাত্র রোহিত শর্মা আর সরফরাজ দুজনে রান পাননি খুব একটা বেশি। আমার মনে হয় না সরফরাজ খেলবেন পরের টেস্টে, রোহিত শর্মা যেহেতু ক্যাপ্টেন থাকবেন উনি খেলবেন। তো ওই জায়গা থেকে তো আর ওনাকে সরানোর কোনো জায়গা নেই। তো এই ছিল মোটামুটি টেক অ্যাওয়ে। আর ইন্ডিয়ান ব্যাটিংকে দেখলাম, দুর্ধর্ষ ব্যাটিং। আমার মনে হয় না অ্যাডিলেডে আর ওই 36 অল আউট ওইটা বলা হবে, ভুলে যাবে সবাই, এবার সবাই ভুলে যাবে। আমার চ্যালেঞ্জ রইল, দেখা যাক কী হয়, ভবিষ্যৎ বলবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে দেবেন পরের ভিডিওগুলোর জন্য। চেষ্টা করবো কভার করার বর্ডার গাভাস্কার ট্রফি সেকেন্ড টেস্ট, যদিও আমি তখন অফিস জয়েন করে যাবো, এতদিন অপারেশনের জন্য বাড়িতে ছিলাম, যার জন্য করছিলাম। যাই হোক, নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।